নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের পরিস্থিতি উত্তর জটিল হচ্ছে। দেখুন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই সেখানে মৌলবাদীদের প্রভাব ছিল। যত দিন গেছে মৌলবাদীদের প্রভাব বেড়েছে, এমনকি আওয়ামী লীগের সরকারও কখনো কখনো মৌলবাদীদের সঙ্গে পরোক্ষ সমঝোতা করেছে সরকার টিকিয়ে রাখার স্বার্থে। যে বিষবৃক্ষের বপন হয়েছিল সেই বিষবৃক্ষ এখন মহিরুহের আকার ধারণ করেছে। বাংলাদেশ নিয়ে আমি আগে একটা প্রতিবেদন করেছিলাম, সেখানে আমি একটা বইয়ের রেফারেন্স দিয়েছিলাম। এই বইটা আমি পড়েছি, আপনারাও পড়তে পারেন। দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজির লেখা। যে নিয়াজি পাকিস্তানের ইস্টার্ন কমান্ডে সর্বাধিনায়ক ছিলেন ৭১ মুক্তিযুদ্ধের সময়। ৩২০ পাতার এই বইটির ছত্রে ছত্রে নিয়াজি দাবি করেছেন যে পূর্ব পাকিস্তানের রণভূমিতে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় চেয়েছিল রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ। তিনি লারকানা কনস্পিরেসির কথা বলেছেন। লারকানা হচ্ছে ভুট্টোদের আদিবাড়ি। ৭০ সালে সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আওয়ামী লীগ উঠে আসে। তাহলে মুজিবকে রাষ্ট্রপতি করা উচিত ছিল, কিন্তু ইয়াহিয়া রাষ্ট্রপতি পদ ছাড়তে রাজি নন এবং ভুট্টো তখন প্রাইম মিনিস্টার ছিলেন, লিডার অব দ্য অপোজিশন হতে রাজি নয়। সেই জন্যই তাকে সেখানে লারকানা কনস্পিরেসি করা হয়, ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয় না, মুজিবকে জেলবন্দি করা হয়, MH প্ল্যান কার্যকর করার চেষ্টা হয়, পাকিস্তানের তল্পিবাহক আমলারা ঢাকাতে অ্যাসেম্বলি অধিবেশন যাতে রাজনৈতিক নেতারা যোগ না দেন সেজন্য বারবার অনুরোধ করেন, মিলিটারি শক্তি বৃদ্ধি করা হয় এবং বলা হয় পূর্ব পাকিস্তান হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড ফর ইনট্রিগ। এবং জেনারেল নিয়াজি দাবি করেছেন যে যখন দেখা গেল যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের মধ্যে রাখতে গেলে আওয়ামী লীগকে অনেক ক্ষমতা ছাড়তে হবে, তখন পরিকল্পিতভাবে পাকিস্তানের অঙ্গহানির সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক এবং সেনার নেতারা। এটা ওনার দাবি। সেখানে তিনি রাজাকারদের কথা বলেছেন। রাজাকার আরবি শব্দ, যার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক। কিন্তু সেই রাজাকারদের ভূমিকা ৭১ মুক্তিযুদ্ধে কি ছিল আমরা জানি। আমি এই কথাটা বললাম কেন জানেন? যে বাংলাদেশের জন্মলগ্নের সঙ্গেই সন্দেহ, অবিশ্বাস, ষড়যন্ত্র সবকিছু জড়িয়েছিল। জেনারেল নিয়াজি প্রিজনার্স অফ ওয়ার হিসাবে ১৮ মাস ছিলেন বা ২৬ মাস ছিলেন ভারতবর্ষে। পাকিস্তানের সেনা শাসকরা মানে রাওয়ালপিন্ডি, গ্যারিসন টাউন রাওয়ালপিন্ডির কর্তারা কোনোদিন নিয়াজিকে তার প্রাপ্য সম্মান দেননি বলে তিনি অভিযোগ করেছেন এবং তিনি পাকিস্তানের অঙ্গহানির পিছনে পশ্চিম পাকিস্তানের শাসক কুলের ষড়যন্ত্রকেই দেখেছেন। তাহলে ষড়যন্ত্র, রক্তপাত বাংলাদেশের জন্মলগ্নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ৫৪ বছর হতে চলল, এখনো সেই ষড়যন্ত্র, রক্তপাত বন্ধ হয়নি। মুজিবের সপরিবারে হত্যা, তারপরে কার্যত অতি দক্ষিণপন্থী দলের হাতে চলে যাওয়া, বাংলাদেশ ন্যাশনাল বিএনপির তৈরি, তার বেড়ে ওঠা, মৌলবাদী জামাতের বারবারন্ত, গণতন্ত্র বলে তখন কিছু ছিল না। তারপরে শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় আসলেন, আবার ২০০৮ থেকে টানা এখন ক্ষমতায়, টানা ২১ বছর প্রধানমন্ত্রী। এখন
বাংলাদেশে যেটা চলছে সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উচ্ছেদ করার জন্য পথে নেমেছেন। হ্যাঁ, সাধারণ মানুষ নেমেছেন, অস্বীকার করার উপায় নেই। তাদেরকে মদদ দিচ্ছে বিএনপি এবং সত্য নিষিদ্ধ হওয়া জামাতে ইসলামী। ছাত্র সমাজ আছে, কিন্তু ছাত্র সমাজ যে কোটা সংস্কারের আন্দোলন করেছিল সেটা তো সফল। একসময় বাংলাদেশে 56% কোটা ছিল, আর মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ এখন 7% দাঁড়িয়েছে। তাহলে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাজ করেছিল সেই দাবি তো পূরণ হয়েছে। এখন তাদের কি দাবি? যারা ছাত্রদের উপর গুলি চালিয়েছে সেই পুলিশ এবং আধা সামরিক বাহিনীর কর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়া, এই দাবি তারা জানাতেই পারেন। কিন্তু এখন সেটা কনভার্ট হয়ে গেছে হাসিনা হাটাও বাংলাদেশ বাঁচাও। কিছুদিন আগে একটা স্লোগান উঠেছিল না, ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এনায়েতপুরে, সিরাজগঞ্জের এনায়েতপুরে ফাঁড়িতে ঢুকে পুলিশের কর্মীদের কুপিয়ে যারা হত্যা করেছে তারা ছাত্র নয়, তারা দুষ্কৃতী, তারা সন্ত্রাসবাদী এবং উপমহাদেশের শান্তি বিঘ্নিত করার শক্তি। দেখুন, বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব অনেকদিন ধরে তৈরি হচ্ছে। যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের ভূমিকা ছিল সেই ভূমিকাকে কার্যত অস্বীকার করা হয়েছে। ভারত কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরে সেখানে কোনো সেনা ছাউনি করে রাখেনি। মুজিবকে বলতেও হয়নি ইন্দিরাজিকে যে আপনি সেনা প্রত্যাহার করুন, সেনা এমনি প্রত্যাহার করে দেওয়া হয়েছে। তাহলে কোনো স্যাটেলাইট স্টেট হিসাবেও বাংলাদেশকে রাখেনি। 4200 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ বর্ডার, কত কিছু রপ্তানি হয় ভারত থেকে, যেগুলো ভারত থেকে রপ্তানি না হলে বাংলাদেশের মানুষের অসুবিধা। কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত হারলে পরে বাংলাদেশে উচ্ছ্বাস জানানো হয় এবং শেখ হাসিনার সরকারকে বাংলাদেশের এই ভারতের পুতুল সরকার বলা হয়। প্রথম কথা দেখুন, বাংলাদেশে নির্বাচন গণতান্ত্রিক রীতিনীতি মেনে হয়নি বলেই বাংলাদেশের অনেক মানুষ মনে করেন। নির্বাচন যে অবাধ নিরপেক্ষ হয়নি সেটা অন্তত যারা পর্যবেক্ষক ছিলেন তারা মনে করেন। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ কি করতে পারে? এটাই বিএনপি জামাতের রাগ, যে বাংলাদেশের সাধারণ নির্বাচনকে কার্যত বৈধতা দিয়েছে ভারত। আমি বাংলাদেশে চাইবো তো ভারতবাসী হিসাবে বাংলাদেশে শান্তি সুস্থিতি বজায় থাকুক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার হোক, সেখানকার মানুষ সেই সরকারকে নির্বাচিত করুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে। কিন্তু পুরোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে ভারত কি করে নাক গলাবে? মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী অর্থনীতিবিদ, দেখলাম একটা সাক্ষাৎকারে বলেছেন যে ভারত নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না, তাদেরকেও ভূমিকা নিতে হবে। ভারত কি ভূমিকা নিতে পারে? বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যায় ভারত হস্তক্ষেপ কি করে করে? আমরা অতীতে শ্রীলঙ্কায় পিসকিপিং ফোর্স পাঠিয়ে তার পরিণতি কি হয়েছিল জানি। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার থাক, যাতে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঠিকভাবে জীবন ধারণ করতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দুদের উপর আক্রমণ, তাদের সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। তাহলে জামাত বিএনপি যদি একবার ক্ষমতায় এসে যায়, অতীতের অভিজ্ঞতা কি বলে? সেখানে ভারত বিরোধী শক্তি বৃদ্ধি পাবে, বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী চক্রান্তে ব্যবহার করা হবে এবং বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে সংখ্যালঘুরা বিপন্ন হবেন। এখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 8%, স্বাধীনতার সময় ছিল 23%। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
এখানে যারা ধর্মনিরপেক্ষতার বাণী ওড়ান না, তাদেরকে বলতে ইচ্ছে করে স্বাধীনতার সময় আমাদের দেশে ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা ছিল 14% একটু বেশি, এখন তা প্রায় 20% কাছাকাছি। অর্থাৎ মুসলিম জনসংখ্যা ভারতবর্ষে বেড়েছে আর বাংলাদেশে মুসলিম এই হিন্দু জনসংখ্যা কমেছে। পাকিস্তানের কথা নয়, ছেড়েই দিলাম। যারা ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলে আর্তনাদ করেন, তাদের দেখা উচিত বাংলাদেশে হিন্দুরা কি পরিস্থিতির মধ্যে বাস করেন। তারপরে যদি মৌলবাদী শক্তি একবার ক্ষমতায় এসে যায়, তাহলে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা কি হবে আপনারা সহজেই আন্দাজ করতে পারেন। তাহলে ভারতের স্বার্থে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার থাকা উচিত, সেটা ভারতবর্ষ আশা করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষই তো তাদের সরকার তৈরি করবে। তারা যদি মনে করে অন্য সরকার হবে, অন্য সরকার হবে। তবে একটা জিনিস ঠিক, বিএনপি জামাত ক্ষমতায় আসলেও ভারতের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতের রাস্তায় যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ বাংলাদেশে নির্বাচনের আগে বিএনপির একটা প্রতিনিধি দল নয়াদিল্লিতে এসেছিল, তারাও ভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রতিবেশী দেশের সঙ্গে ঝগড়া করতে পারবো না, প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না। আমাদের দেখতে হবে সেখানে যে সরকারই থাকুক না কেন, সেই সরকার যেন ভারতের স্বার্থ বিরোধী কোনো কাজ না করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ বিরোধী কোনো কাজ করেনি, বরং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বা উপমহাদেশের শান্তি সুস্থিতির বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যকলাপ যাতে না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছে। এবং তিস্তা মহাপ্রকল্প, তার বরাতও ভারতকে দিয়েছেন শেখ হাসিনার সরকারের উপর চীনের চাপ আছে। চীন বাংলাদেশে পরিকাঠামো বিনিয়োগে বিপুল অর্থ বিনিয়োগ করতে চায়। এই যে তিস্তা মহাপ্রকল্প, সেটা চিকেন নেক করিডোরের থেকে 100 কিলোমিটার দূরে, তাহলে ওই 100 কিলোমিটার দূরে যদি চীনের প্রভাব বাড়ে, সেটা ভারতবর্ষের পক্ষে বিপজ্জনক। শেখ হাসিনা চীন সফর থেকে দেশে ফিরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিস্তা মহাপ্রকল্প রূপায়ণ কাজ ভারতই করবে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মসৃণ। যদিও তিস্তার জল চুক্তি সম্পাদন হয়নি, 26 সালে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণের ব্যাপার আছে, সে নিয়েও বিতর্ক হচ্ছে, মমতা আপত্তি জানিয়েছেন। কিন্তু বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি, সেটা কিন্তু আমাদের উদ্বেগ বাড়াচ্ছে। এবং এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয়, এই আন্দোলনে বৈদেশিক শক্তির মদত আছে। সন্ত্রাসবাদীরা খুল্লা রাস্তায় নেমেছে, তার সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির লোকজন আছে, জামাতের লোকজন আছে, আওয়ামী লীগও পাল্টা প্রতিরোধের রাস্তায় নেমেছে, তাই সংঘর্ষ বাড়ছে। ঢাকার অদূরে আওয়ামী লীগের 6 জন নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। বাংলাদেশের অনেক মন্ত্রীদের বাড়ি আক্রান্ত হচ্ছে। শেখ হাসিনার বাসভবন গণভবনকে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। আন্দোলনকারীদের একটাই লক্ষ্য, হাসিনাকে সরানো, তদারকি সরকারের পরিচালনায় নির্বাচন সংগঠিত করা। বাংলাদেশে বিগত 2-3টে নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয়নি এবং মানুষের জনমতের প্রতিফলন হয়নি বলে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের দাবি। এবং সেখানকার মানুষের অনেক অভিযোগ, ভারত সব জেনে বুঝে চোখ বন্ধ করে থাকে এবং ভারতের মদতেই শেখ হাসিনার সরকার আবার ঢাকায় ক্ষমতাসীন হয়েছে এবং সেজন্যই সেখানে ভারত বিরোধী মনোভাব বাড়ছে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়া হচ্ছে। এতে পাকিস্তান, চীনের মদত আছে। আমেরিকা খুব জ্ঞান দিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে। বাংলাদেশের
টপ সিভিলিয়ান মিলিটারি অফিসারদের ভিসা পর্যন্ত বাতিল করার কথা বলেছিল ওয়াশিংটন। কিন্তু নয়াদিল্লি প্রথম থেকে ঢাকার পাশে আছে এবং শেখ হাসিনা সরকার যাতে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে উদ্যোগী হয় সেজন্য নর্থ ব্লক সাউথ ব্লক সর্বতভাবে চেষ্টা করেছে, চাপ দিয়েছে। বিগত 2 মাসের মধ্যে হাসিনা দুবার ভারতে এলেন, একবার প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণে, তারপর দ্বিপাক্ষিক বৈঠক করে, তারপর ঢাকায় ফিরে চীনে গেলেন, চীন থেকে ফিরে গণভবনে সাংবাদিক বৈঠক করে বললেন তিস্তা মহাপ্রকল্পের কাজ ভারতই করবে। অর্থাৎ আওয়ামী লীগ পরিচালিত সরকারের সঙ্গে নয়াদিল্লির এরকমই সম্পর্ক। কিন্তু পাকিস্তানের মানুষ, এই বাংলাদেশের মানুষের বক্তব্য শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়নি, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, তাই এই সরকার অবৈধ, সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হবে তদারকি সরকারের মাধ্যমে। সেই দাবি হাসিনা মানছেন না। এই হাসিনা বিরোধী জনতার অভিযোগ হাসিনার শক্তির মূল উৎস হলো নয়াদিল্লি। সেই জন্যই ভারত বিরোধী সুর চড়ছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠছে। কি করবে নয়াদিল্লি? আমরা কি করতে পারি? আমরা ব্যাক চ্যানেল করতে পারি, আমরা সেখানকার আন্দোলনকারীদের মনোভাব কূটনৈতিক স্তরে বোঝবার চেষ্টা করতে পারি, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে কথা বলে কোনো সমাধান সূত্র হাসিনা সরকারকে দিতে পারি। বাংলাদেশে কোন দল সরকার করবে, কোন জোট সরকার করবে, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, আমাদের সেখানে বলার কিছু নেই। কিন্তু আমরা আমাদের স্বার্থ দেখবো সবার আগে। আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে কিছু করা যাবে না, সেটা নয়াদিল্লিও বোঝে। আমেরিকা হাসিনা সরকারের কাজকর্মে অসন্তুষ্ট, কিন্তু আমেরিকার হুঙ্কারকে আমরা ফুৎকারে উড়িয়ে দিয়েছি, কারণ আওয়ামী লীগের সরকার ঢাকায় থাকা ভারতের পক্ষে জরুরি বলেই নর্থ ব্লক সাউথ ব্লক মনে করে। এখন যদি পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা সরকারের পতন হয়, হাসিনা যদি বাধ্য হন ইস্তফা দিতে, তখন বাংলাদেশে যে নতুন সরকার আসবে সেই সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে, কূটনৈতিক স্তরে দৌত্য চলবে। আমরা চেষ্টা করব অন্য কোনো সরকার এলে বাংলাদেশের ভূখণ্ড থেকে যেন ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ, জিহাদি কার্যকলাপ যাতে বৃদ্ধি না পায়। প্রতিবেশীকে আমরা বদল করতে পারবো না, এবং প্রতিবেশী রাষ্ট্রের সরকার কোন দল করবে, কারা করবে, সেটাও নির্ধারণ করার ক্ষমতা ভারতের নেই। আমরা নজর রাখতে পারি, আমাদের কোনো প্রত্যক্ষ হস্তক্ষেপ করা সম্ভব নয়। তাই মোহাম্মদ ইউনূস বলছেন যে কেন ভারত মিউট স্পেক্টেটর থাকবে না, আমরা কি করব? ইউনূসের সঙ্গে হাসিনার বিরোধ সর্বজন বিদিত। ইউনূসকে তিনি সুদখোর বলেন। বর্তমানে ইউনূস এখন ল্যাটিন আমেরিকা এবং ইউরোপে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। আমাদের দেখতে হবে এবং বাংলাদেশে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির উপর আমাদের নীতি নির্ধারণ করতে হবে, এছাড়া আমাদের সামনে কোনো পথ নেই। এবং একটা জিনিস এনশিওর করতে হবে, যে ক্ষমতাসীন হোক বাংলাদেশে, বাংলাদেশের মাটি যেন ভারত বিরোধী কাজে ব্যবহার না করা হয়। ইতিমধ্যেই বাংলাদেশের জলপথ ব্যবহার করে ভারতবর্ষ উত্তর পূর্বে পণ্য পাঠাচ্ছে, রেল যোগাযোগ, বাস যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, রংপুরে ভারতীয় দূতাবাসের একটা অফিস তৈরি হয়েছে। অর্থাৎ বাংলাদেশেরও ভারতকে দরকার, ভারতকেও বাংলাদেশ দরকার। সম্পর্কটা পরস্পরের পরিপূরক। পরিস্থিতির উপর আমাদের নজর রাখতে হবে। জ্বলছে বাংলাদেশ, কিন্তু এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, ছাত্ররা আছেন, তাদের দাবি কি? যারা ছাত্রদের উপর গুলি চালিয়েছিল সেই পুলিশ, আধা সামরিক বাহিনী, আওয়ামী লীগের গুন্ডাদের শাস্তি দেওয়া এবং সমস্ত মামলা প্রত্যাহার করা।
কিন্তু ছাত্ররা এনায়েতপুরে পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশ কর্মীদের কচুকাটা করবেন না। তারা ছাত্র নন, তারা সন্ত্রাসবাদী গুন্ডা। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে আগুন জ্বালাচ্ছে। এবং শেখ হাসিনা সরকারও যে গণতন্ত্রের উৎসবকে সঠিকভাবে পরিচালনা করতে পারেননি, বাংলাদেশের জনতার এই বিক্ষোভ সেটাই প্রমাণ করে। আমাদের পরিস্থিতির উপর নজর রাখা ছাড়া আর কোনো উপায় নেই।